শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি সকাল। একজন অতিথি আছেন, তাকে আমরা জানবো, কিন্তু তার আগে পাশের মানুষটা কেমন আছে এটা জানা খুব জরুরি। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। যেমনটা বলছিলাম, আজকে এমন একজন মানুষ আছেন যিনি আমাদেরকে আসলে পুরোটা সময় জুড়ে তার শিল্পবোধ সব কিছু দিয়ে একদম সমৃদ্ধ করে তুলবে আরো। একদমই তাই। চলো জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে এবং প্রিয় দর্শকবৃন্দকে। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আমরা আশা করছি আজকে আপনার সাথে পুরো সময়টি দারুণ উপভোগ করবে দর্শক, এবং আমরা তো অবশ্যই অনেক কিছু শিখবো আপনার কাছে। স্যার, আবৃত্তি শিল্প নিয়ে যদি বলি, আবৃত্তি আসলে যে কোনো শিল্পই কিছু স্তম্ভের উপর ভর করে চলে। আবৃত্তিকে আপনি কি ধরনের স্তম্ভের উপর ভর করে চলা বলবেন, এবং একই সাথে আবৃত্তি শিল্প তার নিজস্ব অবস্থান এবং স্বকীয়তায় কতখানি উজ্জ্বল অন্যান্য শিল্পের চেয়ে, সেটাও জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। প্রথমে বলবো যে আবৃত্তি শিল্পের দাঁড়িয়ে থাকবার অথবা বিকশিত হবার স্তম্ভটি কি? স্তম্ভ হচ্ছে কথা বলার যে ব্যাকরণ, জি। শুদ্ধভাবে উচ্চারণ করবার, শব্দ বলবার, এটি হলো মূল ভিত্তিমূল আবৃত্তি শিল্প। আর দ্বিতীয় প্রশ্ন যেটি করেছিলেন যে এটি শেখা কতটা জরুরি বা নিজে কতখানি স্বকীয়। নিজে পরিপূর্ণভাবে স্বকীয়। যেমন বাংলা ভাষার দুটো রূপ, একটা লিখিত রূপ আর একটা মৌখিক রূপ অথবা মুখের মাধ্যমে প্রকাশিত রূপ, যাকে আমরা বলি কথ্য রূপ। কথ্য রূপ যেমন শিখবার দরকার আছে, প্রবলভাবে দরকার আছে, কারণ এই কথ্য রূপটি যেটা আমরা প্রমিত রূপ বলি বর্তমানে, কথ্য রূপের আবার বিভাজন আছে, আঞ্চলিক বিভাজন আর প্রমিত বিভাজন। প্রমিত বিভাজনটাকে আমি বলবো বাংলা ভাষার লিঙ্গুয়া ফ্রাঙ্কা। কারণ যখন সিলেট অঞ্চলের একজন ব্যক্তি কথা বলবেন, আমি ঢাকার মানুষ তা পরিপূর্ণভাবে বুঝি না। যখন নোয়াখালী অঞ্চলের একটি লোক আমার সঙ্গে কথা বলবেন, আমি কিন্তু তার সমগ্র কথা বুঝবেন না। তাহলে এই যে উভয়ের মধ্যে বোধগম্য একটি উচ্চারণ শৈলী কিংবা উচ্চারণ বৈশিষ্ট্য, তা নিরূপণ করে মূলত প্রমিত উচ্চারণ ভঙ্গি। সে কারণে আমরা প্রমিত উচ্চারণটাকে গুরুত্ব দেই, একই সঙ্গে গুরুত্ব দেই আঞ্চলিক ভাষাকেও, কারণ আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের মূল ভাষা। আর যেহেতু আমরা প্রমিত ভাষাকে গুরুত্ব দেই, এটি শিখবার, বলবার, জানবার এবং প্রতিনিয়ত চর্চা করবার একটি জরুরি প্রয়োজন রয়েছে। চমৎকার স্যার, খুব সুন্দর করে শুরুতে একটু জেনে নিলাম, শিখে নিলাম। তবে পুরোটা সময় আরও অনেক কিছু জানবার রয়েছে, অনেক কিছু শিখবার রয়েছে আমাদের দুজনের তো অবশ্যই, যেমনটা বলছিল, এবং দর্শকদেরও রয়েছে। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একদম ছোটবেলা থেকে আজকে শুরু করতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে? অনেক গল্প রয়েছে, সব কিছু মিলিয়ে একটু ছোটোখাটো কিছু স্মৃতি, গল্প সব কিছু শুনতে চাই। আসলে প্রত্যেকটা মানুষের জীবন বাহিত হয় অনেকগুলো স্বপ্ন আর গল্প নিয়ে। একদম। দেখবেন প্রত্যেকটা মানুষেরই গল্পের মধ্য দিয়ে বেড়ে ওঠে, এবং সে তা নিরূপণ করে মূলত ওই সময়টা অতিক্রান্ত হবার পরে। তেমনিভাবে আমারও একটা গল্প রয়েছে, যেমন আপনার আছে। আমার বাবার কর্মসূত্রে আমার শৈশব কৈশোর কেটেছে খুলনা। আচ্ছা। আমি খুলনার ক্রিসেন্ট হাই স্কুলের ছাত্র ছিলাম, সেখানে ম্যাট্রিক পড়েছি। আচ্ছা। তারপর খুলনা সরকারি বিএল কলেজে আমি উচ্চ মাধ্যমিক পড়েছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। যখন খুলনার ক্রিসেন্ট হাই স্কুলে আমি পড়তাম,
ওই স্কুলটি তখন খুব সমৃদ্ধ স্কুল ছিল। সেখানে ব্যান্ড, স্কাউটিং, সঙ্গীত, অভিনয়, আবৃত্তি, তারপরে খেলাধুলার মধ্যে হকি, বাস্কেটবল, ফুটবল, এগুলো ছিল। স্কাউটিং তো বলেছি, এগুলো সব ছিল। এবং তা শেখানোর জন্য আলাদা আলাদা শিক্ষক ছিলেন। বাহ। এটি এখন অনেকের কাছে গল্পের মতো মনে হবে, জি। কিন্তু এটি সত্য। আপনারা যদি ওই অঞ্চলে কখনো যান, ওই স্কুলের প্রাচীন ইতিহাসগুলো সন্ধান করেন, আপনারা দেখবেন। বাহ। এবং ওই স্কুল থেকে প্রতি বছর একটি করে সংকলন অথবা পত্রিকা বের হতো একজন শিক্ষকের সম্পাদনায়। পত্রিকাটির নাম ছিল কলতান। কলতান। বাহ। আমাদের স্কুলটি ছিল একেবারেই ভৈরব নদীর কুল ঘেঁষে, একেবারেই কুল ঘেঁষে, যে কারণে আমাদের ওই পত্রিকার সম্পাদক আমার সবচাইতে প্রিয় শিক্ষক। সম্ভবত তিনি আমার জীবনের সবচাইতে প্রিয় শিক্ষক, আব্দুল হানিফ ফকির। আচ্ছা। তিনি অনেক আগেই প্রয়াত হয়েছেন। তিনি এগুলো করতেন, এই পত্রিকাটি সম্পাদনা করতেন। যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন তিনি কি মনে করে যেন আমাকে সেই পত্রিকার সহকারী সম্পাদক বানালেন। বাহ। তিনি সম্পাদক। তার হাতেই আমার প্রুফ রিডিং শেখা, লেখালেখির সূচনা করা এবং লেখার মান পড়ে বলবার যে দক্ষতা, তার কাছেই শেখা। স্যার, এটাই কি শুরু, না তার আগে আপনার নিজের মতো করে কিছু লেখা বা এটা তিনি দেখতে পেয়েছিলেন, এরকম কি কিছু ছিল? আমি একেবারেই ছোটবেলা থেকে অভিনয় করতাম। আমাদের স্কুলে বার্ষিক নাট্য প্রতিযোগিতা হতো, আর আমার যে অঞ্চলটা, সেখানে প্রতি বছর একটি করে নাটক হতো, বড়রা করতেন। তো ছোটদের ভূমিকায় দেখবেন অনেক নাটক নাটিকায় জি। ছোটদের ভূমিকা থাকে। তার জন্য আমি ছিলাম একেবারেই কি বলবো, তাদের কাছে নির্ধারিত ব্যক্তি, আচ্ছা। কিংবা নির্ধারিত বালক। তা করতাম। আর আমি আবৃত্তি করতাম, ধরেন 4-5 থেকে। আচ্ছা। যেমন এখন হয় ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, জি। এগুলো হয় না এখন? জি। সেগুলো আমি করতাম এবং আমি সবসময় পুরস্কার পেতাম। বাহ। স্যার, এই জায়গাটা থেকে গল্প আসবো, কিন্তু আপনার সম্পর্কে আমরা একটু ছোটভাবে একটু জানি, সেটা একটু দর্শকদের আগে জানিয়ে আসতে চাই। নাসিম আহমেদ দীর্ঘ 4 দশক ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্য নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন এবং প্রতিষ্ঠানটির আবৃত্তি কোর্সের সম্পূর্ণ সিলেবাস তারই প্রণীত। 1997 সালে তিনি বাংলাদেশ শিশু একাডেমিতে আবৃত্তি বিভাগ চালু করেন এবং 2010 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ, যার মাধ্যমে তিনি নজরুল সাহিত্যের বাচিক উপস্থাপন, প্রচার ও গবেষণার কাজ করে চলেছেন। নজরুল বিষয়ক তার গবেষণা গ্রন্থ নজরুল আবৃত্তি প্রসঙ্গ সহ প্রায় 11টি বই প্রকাশিত হয়েছে এবং আমার প্রাণের ঘ্রাণ সহ তার 9টি আবৃত্তির অ্যালবামও প্রকাশ পেয়েছে। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার গল্পে আমরা আবারও ফিরছি। স্যার, আমরা পরবর্তী জীবনটা আসলে দেখেছি আপনি এই আবৃত্তি নিয়ে আছেন, এবং সেই শুরুটাও কিন্তু এই যে ক্লাস 4-5-এ আপনি আবৃত্তি করতেন, এটাও কি পরিবারের কেউ করতো, নাকি একদম অবচেতন মনে থাকে না যে স্কুল জীবনে আসলে ভালো লাগছে, বা স্কুলে কেউ একজন শিক্ষক বলে দিল যে তুমি যাও, তুমি পারবে, তুমি করো, এরকমটা ছিল? আমার বাবা নজরুলের কবিতা পড়তেন। আচ্ছা। আবৃত্তি বলবো না, কারণ তিনি ঘরে পড়তেন, আমরা শুনতাম, বিশেষ করে আমিই শুনতাম। তিনি বই নিয়ে একটির পর একটি পড়ে যেতেন তার মতো করে। আচ্ছা। আমি শুনতাম, কখনো ভালো লাগতো, কখনো ভালো লাগতো না। কিন্তু ভালো লাগা না লাগার মধ্য দিয়েই কিন্তু একটি বীজ আমাদের অগোচরেই অঙ্কুরিত হয়। একদম। আর বাবা বলতেন যে স্কুলের প্রতিযোগিতা নাম দাও, অভিনয়ে নাম দাও, গল্প বলায় নাম দাও, আবৃত্তি করো, তিনি বলতেন। এবং তার এই উৎসাহে আমি অনেক পুরস্কার পেতাম। তারপরে স্কুলের শিক্ষক, আমার আরেকজন শিক্ষক,
তিনি আমাকে বলতেন, তৈয়বুর রহমান তার নাম, আচ্ছা। শিশু শ্রেণীতে, শিশু শ্রেণী হচ্ছে ক্লাস 5 পর্যন্ত। স্কুলে তো সব শিক্ষকরা তুই তুই করেই কথা সে বলে, সময় বেশি বলতে বেশি হ্যাঁ। বলতে হয়, আর ওটাই আপন লাগতো। এটাই সবচাইতে আপন। একদম। তো বলতো, নাসিম কবিতাতে তুই নাম দে, দিতাম। তারপরে সাত্তার স্যার নামে একজন শিক্ষক ছিলেন, তিনি অভিনয় শেখাতেন। তিনি অঙ্কের টিচার ছিলেন। আচ্ছা। অঙ্কের পাশাপাশি তিনি অভিনয় শেখাতেন এবং নাটকগুলো তিনি পরিচালনা করতেন আমাদের স্কুলে। তিনি বলতেন, তুই এই নাটকে তুই অভিনয় করবি। ঠিক আছে স্যার। তো অভিনয় পাঠ মুখস্থ করা, অভিনয় করানো সবটাই তিনি দেখতেন। স্যার, এটা কোন সময়ের কথা বলছেন? এটা ঠিক আমাদের যখন আমরা পাকিস্তান শাসন আমলে ছিলাম, আচ্ছা। পূর্ব পাকিস্তানে, সেই সময়টা আমি এটা বলছি আপনাদেরকে 60-এর দশকে। বাহ, সবাই তখন এত সংস্কৃতি নিয়ে এত ভাবতেন। খুবই, আমি বলবো যে আমার সৌভাগ্য হয়েছিল, আমি ক্রিসেন্ট হাই স্কুলের ছাত্র ছিলাম এবং সেখানে এতগুলো বিভাগ ছিল, এত কিছু শেখানোর সুব্যবস্থা ছিল যে এটা এখন এটা অনেকের কাছেই মানে বিস্ময়কর, গল্পের মতোই মনে হচ্ছে। বিস্ময়কর মনে হবে। হ্যাঁ। এই কিন্তু বিস্ময়কর হলেও আমরা বিশ্বাস করি এই কারণে স্যার, যে দেখা যায় যে ক্লাসে যদি 60টা শিক্ষার্থী থাকে, 60 জন, তাদের মধ্যে যারা একটু শিল্প সংস্কৃত মনে হয়, তাদের প্রতি কিন্তু শিক্ষকদেরও একটা আলাদা ভালোবাসা থাকে, একটা আলাদা কেয়ার থাকে, যে সে অন্যদের চেয়ে একটু আলাদা। এই ক্ষেত্রে মনে হয় লাবণ্য আমার সাথে একমতই হবে, কারণ হ্যাঁ। তুমি নিজেও একজন দারুণ শিল্পী। একদমই তাই, একদমই তাই। তো স্যারের পরিবারে ক ভাই বোন ছিলেন আপনারা এমনিতে? আমাদের পরিবারটি বেশ বড়, কারণ তখন বাংলাদেশে কিংবা তৎকালীন পূর্ব পাকিস্তানে বড় পরিবারের একটি প্রচলন ছিল এবং এটাই স্বাভাবিক। জি। আমরা ভাই বোন মোট 7 জন। আমি দ্বিতীয় সন্তান আমার বাবা মায়ের, আমার বড় এক বোন, আমরা মোট 3 ভাই এবং মোট 4 বোন। এই হলো পারিবারিক পরিমণ্ডল। এমনিতে আপনার বাবা কি করতেন? আমার বাবা সরকারি একজন কর্মকর্তা ছিলেন। আচ্ছা। তিনি কাজ করতেন, তখন ওটা ছিল যেটা পাকিস্তান আমলে বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ PIDC, পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ইমপ্রুভমেন্ট কর্পোরেশন। আচ্ছা। তাতে তিনি চাকরি করতেন। আচ্ছা। পরবর্তীতে যেটা BIDC হয়ে যায় স্বাধীনতার পর, এবং এটির একটি অংশ চলে যায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে। আচ্ছা। এই আর মা কি করতেন? একেবারে গৃহিণী। কিন্তু যিনি আমাদের গৃহিণী, দেখাশোনা। হ্যাঁ, যিনি গৃহিণী তার কিন্তু দায়িত্ব অনেক থাকে, সবথেকে বেশি। সব থেকে বেশি। এই মুহূর্তে আসলে একটি কবিতা শুনতে ভীষণ মন চাইছে আমাদের। অনেক ধন্যবাদ। আমি আমার সব সময়ের জন্য প্রিয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছোট কবিতা আবৃত্তি করছি। সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত
পুথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং ভাবছিলাম আসলে কাজী নজরুল ইসলামের সৃষ্টিগুলোতে কত বৈচিত্র্যতা, আমরা সেগুলো নিয়েও কথা বলবো আপনার কাছে। কাজী নজরুল মানেই আসলে একটা আলাদা অনুভূতি, আলাদা একটা ফিলোসফি, আলাদা কিছু বিষয়। এবং এত দীর্ঘদিন আগেও তিনি তার চিন্তাধারা এত আধুনিক ছিলেন, সেটা আসলে আমাদেরকে বিভিন্নভাবে ভাবায় বিভিন্ন সময়, তার কবিতা গানে সব কিছুতেই। আপনার কাছে জানতে চাইবো যে এই যে নজরুলের প্রতি ভালো লাগা, এটা আপনার কবে থেকে কিভাবে তৈরি হলো? ভালো লাগার সূত্রপাত মূলত যদি বলি, আমার একেবারেই শৈশবে। আগে যেমন বলেছিলাম যে আমার বাবা নিজে নিজেই নজরুলের কবিতা পড়তেন। আচ্ছা, আবৃত্তি বলবো না, কারণ পাঠ জি জি, করতেন। যেটা পাঠ বলছিলেন, করতেন। হ্যাঁ। এবং আমি বড় ছেলে, বলতেন এখানে বয় শোন। শুনতাম, অনিচ্ছা সত্ত্বেও শুনতাম, কিংবা কিছু শুনতাম কিছু শুনতাম না। আচ্ছা, এই বীজ অঙ্কুরিত হয়েছে। এবং স্কুলে যতবার আমি আবৃত্তি প্রতিযোগিতা করেছি, অধিকাংশ সময় আমি নজরুল পড়েছি। আচ্ছা, স্যার আমাকে বলতেন, বিশেষ করে দুজন স্যার, আব্দুল হানিফ ফকির এবং আব্দুল সাত্তার, আচ্ছা। আর তৈয়ব স্যার, তাঁরাই ঠিক করে দিতেন তুই নজরুলের এই কবিতাটি পড়। স্যার প্রথম মঞ্চে আবৃত্তি করেছেন, সেটি কোনটি মনে আছে কি বা মনে পড়ে? সম্ভবত আমি লিচু চোর পড়েছিলাম, আচ্ছা, সম্ভবত। কেমন সাড়া পেয়েছিলেন দর্শক, বা তখন তো স্কুলে আসলে শিক্ষক বা শিক্ষার্থীরাই ছিল বেশিরভাগ? এটা সাড়া পেতাম যেদিন অনুষ্ঠানটি হয়ে যেত, বিকেল থেকে যেদিন ফাইনাল হতো। আমাদের স্কুলে এবং স্কুল যারা চালাতেন তাদের অর্থের অভাব ছিল বলে আমার মনে হয় না। আচ্ছা, বড় করে মঞ্চ বানাতেন। এখানে যেমন স্টুডিওতে অনেক আলোকসজ্জা, সেগুলো সহ বানিয়ে বাইরে মাঠে, আমাদের অনেক বড় বড় মাঠ ছিল স্কুলে, মাঠে বড় স্টেজ, উঁচু স্টেজ, মাইক এবং ঝুলিয়ে দেয়া যে মাইক্রোফোনগুলো ছিল অভিনয়ের সময় দেয়া হয়, সেগুলো, মঞ্চের উইন্সের পাশে প্রম্পট, নাটক প্রম্পট করার ব্যবস্থাপনা, তাও ছিল, গ্রিন রুম, এগুলো সহ। তো আমরা তো বিকেল থেকে শুরু হয়ে রাত্র 8টা-9টা পর্যন্ত চলতো, কারণ সর্বশেষ বিষয়টি থাকতো অভিনয়, স্কুল ছাত্রদের মিলিয়ে। ওই দিন নিয়ে পুরস্কার নিয়ে চলে যেতাম। পরের দিন যখন ক্লাসে যেতাম, আচ্ছা, সাধারণত হতো কি, যেদিন এই প্রতিযোগিতা হতো তার পরের দিন আমাদের হেডমাস্টার স্যার স্কুল ছুটি দিতেন। আচ্ছা, এটাই হয় সচরাচর। তারপরে যেদিন স্কুলে যেতাম, দেখতাম উপরের ক্লাসের ছেলে মেয়েরা, আপা কিংবা বড় ভাইরা, নিচের ক্লাসের ছেলে মেয়েরা বলা বলি করতো, ফিসফাস করতো। বড়রা বলতেন তুই খুব ভালো করেছিস, আচ্ছা, তোর এই ফার্স্ট হওয়াটা ঠিক আছে। কি কি দিল বলতাম, এগুলো এগুলো এ দিয়ে বুঝতাম যে তাদের ভালো লেগেছে। আর স্যারেরা বলতেন, তখনকার শিক্ষকেরা এতটা প্রশংসা আজকের মতন করতেন না।
এখন তো আমাদের শিক্ষা জগৎটা হচ্ছে ছাত্র বান্ধব, হুম হুম, অনেকটা যেমন এরকম যে ছাত্রের পেছনেই শিক্ষকেরা ধাবমান। আর তখনকার প্রেক্ষাপটটা উল্টো ছিল, আমরাই শিক্ষক অভিমুখী ছিলাম, আচ্ছা, তাদের কাছেই যেতাম। দু একটা প্রশংসা বাক্য এমন আসতো, তুই এটা ভালো করেছিস, আরো করবি, কিন্তু পড়াশোনা ক্ষতি করে না, ঠিক আছে? জি স্যার। এটুক হলো তাদের সর্বোচ্চ প্রশংসা। আচ্ছা, আমরা বুঝতাম স্যার খুশি হয়েছেন। কি চমৎকার, কি চমৎকার গল্পগুলো শুনতেও স্যার ভালো লাগছে। তবে এই পর্যায়ে আরো একটি আবৃত্তি শুনে নিতে চাই। আরো একটি, আমি আল মাহমুদের একটি কবিতা পড়ি। নিশ্চয়ই। এটাও ছোট একটি কবিতা, মূলত প্রেমের কবিতা। আচ্ছা, আমি আর আসবো না বলে। আল মাহমুদ। আমি আর আসবো না বলে, দুধের ওপরে ভাষা স্বর চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোঁয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে। কেন এত বুক দোলে আমি আর আসবো না বলে? যদিও কাঁপছে হাত, তবু ঠিক অভ্যেসের বশে লিখছি অসংখ্য নাম, চেনা জানা সমস্ত কিছুর। প্রতিটি নামের শেষে আসবো না। পাখি আমি আসবো না, নদী আমি আসবো না, নারী আর আসবো না বোন। আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে। আর আসবো না বলে সংগঠিত করে তুলি মানুষের ভেতরে মানুষ। বুকের ভেতরে কথা গেঁথে দেওয়া কেন? আসবো না বলেই। বুকের মধ্যে বুক ধরে রাখা কেন? আসবো না বলেই। অথচ স্মৃতির মধ্যে পরতে পরতে জমে আছে দুঃখের অস্পষ্ট জল। মনে হয় যে নদীকে চিনি, সেও ঠিক নদী নয়, আভাসে ইঙ্গিতে কিছু জল। যে নারী দিয়েছে খুলে নিবিবন্ধ লেহনে পেশনে, আমি কি দেখেছি তার পরিপূর্ণ পিঠের নগ্নতা? হয়তো জঙ্ঘার পাশে ছিল তার খয়েরি জরুল, লেহন লীলায় মত্ত, যা আমার লেলিহান জিহ্বাও জানে না। আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ণ রুমালে কে তোলে অক্ষর কালো? আসবো না। সুখ আমি আসবো না, দুঃখ আমি আসবো না। প্রেম হে কাম হে কবিতা আমার, তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের ওপর? বাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার। তবে স্যার এই যে আবৃত্তি ছোটবেলা থেকে করছেন, একটা হলো পরিবার থেকে একটা প্রভাব ছিল, সেই সাথে শিক্ষকদের একটা অনুপ্রেরণা ছিল, কিন্তু তখন কি মনস্থির করতে পেরেছেন আপনি এই আবৃত্তির সঙ্গেই থাকবেন? থাকে না অনেক সময় আসলে জীবনের তাগিদে আমরা অনেক অন্য প্রফেশনে হয়তো চলে যেতে চাই, বা পরিবারও হয়তো অনেক সময় বলে যে তুমি বড় হয়ে কি করবে, নানান ধরনের স্বপ্ন দেখে ফেলে। আপনার কি এরকম কোনো চিন্তা বা কোনো পরিবর্তন হয়েছিল কিনা? আমি কৈশোর থেকে আবৃত্তি করতাম, অভিনয় করতাম, আর বিতর্ক করতাম, এই ছিল কাজ। এবং আমি বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন পর্যন্ত এই তিনটি কাজই করেছি: অভিনয়, আবৃত্তি এবং বিতর্ক। বাহ। মঞ্চ নাটক করেছি আমাদের তখনকার সময়ে ঢাকা পদাতিকে নাট্য গ্রুপ থিয়েটারে, মহিলা সমিতিতে নিয়মিত, আর আবৃত্তি করতাম। পরে যখন কর্মজীবনে প্রবেশ করলাম, তখন দেখলাম যে অভিনয় করা সম্ভব নয়। কারণ অভিনয় একটি টিম ওয়ার্ক, টিমের সঙ্গেই আমাকে মহড়ায় উপস্থিত থাকতে হবে। ওটি আর চালানো সম্ভব হলো না।
বিতর্কের জন্য আরো অনেক বেশি সময় দেয়া দেয়া দরকার। প্রয়োজন। আর বিতর্কটি হয় মূলত কখনো কখনো, এটা আচ্ছা। কোনো নিয়মিত বিষয় নয়। দেখবেন আপনি জি। কখনো টেলিভিশনে বিতর্ক প্রতিযোগিতা, আর অন্য কোনো মাধ্যমে কিংবা মঞ্চে এটির তেমন কোনো নেই, জি। সাড়া কিংবা উপস্থিতি নেই। আর আবৃত্তি আমার শৈশব থেকে ভালো লাগার বিষয় ছিল। এখানে দুটো বিষয় আমার মাঝে কাজ করেছে। একটি হলো বিশুদ্ধ উচ্চারণ শেখা এবং যতটুকু আমি জেনেছিলাম তা শেখানোর চেষ্টা করা। আর বাংলা ভাষার প্রমিত কথ্যরূপ, এটি একটি মান পর্যায়ে বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাওয়া। কারণ বাংলা ভাষা আমরা লেখা শিখি বটে, লিখতে পারি। জি। ক্লাস 1 থেকে একেবারে MA ক্লাস পর্যন্ত আপনি ভালো লিখতে পারলেন, আপনি ভালো ফলাফল করবেন। কিন্তু আপনি বলতে পারেন কি না তার কোনো পরীক্ষার সুযোগ নেই। শিক্ষকেরা ভুলভাবে কথা বলেন, আঞ্চলিকভাবে কথা বলেন, বর্ণমালা ভুলভাবে শিখিয়ে থাকেন। সে কারণে আমরা সকলেই ভুলভাবে কথা বলি, এবং বিশুদ্ধভাবে কথা বলার মধ্য দিয়ে যে আমার একটি ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাও ব্যাহত হয় ভুলভাবে কথা বলবার কারণে। জি। আমি মনে করি ব্যক্তিত্ব মূলত 3টি বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে জ্ঞান, একেবারে জ্ঞান। 2 নম্বর বিষয় হচ্ছে সেই জ্ঞানকে আমি কিভাবে প্রকাশ করব, জি। আমার প্রকাশের মাধ্যম। আমার অনেক জ্ঞান, তা যদি আমি খুব খারাপভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি, আপনারা যারা বিশুদ্ধ উচ্চারণের চর্চা করেন মিডিয়াতে প্রতিনিয়ত, জি। আপনারা বলবেন আমার এই জ্ঞান নিয়ে আপনাদের মাঝে একটি সন্দেহ তৈরি হবে। এটাই তো স্বাভাবিক। জি। আর 3 নম্বর হলো যে আমি ব্যক্তিত্বের ব্যাপারে বললাম, তা হলো আমি কেমন একটি পোশাক পরলাম, পোশাকটি কতটা শালীন, কতটা সুন্দর, কতটা আমার অবয়বকে সে ধারণ করতে পারলো। এই 3টির সমন্বয়কে আমি মনে করি ব্যক্তিত্বের বিকাশ। তো এই যে কথা বলার চর্চা, তা শেখা এবং শেখানোর দরকার আছে। আমি এই দায়িত্বটি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছিলাম যে আমি যতটা পারি তা শেখাবো। আর প্রতিনিয়ত আমার অজ্ঞতা, মূর্খতা দূর করবার চেষ্টা করব, নিজেকে আলোকিত করবার চেষ্টা করব। চমৎকার। চমৎকার। আমরাও আসলে এই সময়টাকে আলোকিত করতে চাই। আপনার আরো একটি কবিতা শুনতে চাই। আরেকটি কবিতা, এটা এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের একটা প্রভাব আমাদের আচ্ছা। মাঝে আছে। বাংলা একাডেমির বইমেলা চলমান। আমি এই বাংলা ভাষাকে নিয়ে লেখা কবি আব্দুল হাই শিকদারের একটি চমৎকার কবিতা আবৃত্তি করবার চেষ্টা করছি। কবিতার নাম কবিতা রাজমহল, কবি আব্দুল হাই শিকদার। যা লিখি সবই তা তোমার কবিতা, তুমি ছাড়া কিছু নাই। গাঙ্গেয় দেশে লালনের বেশে সেই কথা বলে যাই। রাতে ঘুম নাই, দিবস বৃথাই, উপচান কোলাহল, তবুও বচন করছি রচন তোমার রাজমহল। উঞ্চা পাবতে সবরী বালিকা, ডম্বি হয়েছ কাহ্নে। কবি কঙ্কনে তুমি ফুল্লরা, দেওয়ান মদিনা ধান্যে। কালিনীর কুলে তমালের মূলে, জোনাক দেখেছ আষাঢ়ে।
পাখি হয়ে যাই পড়ি তার ঠাঁই আয়ান বধুর আষাঢ়ে। হয়েছ যুবতী শেখ শুভদয়া শূন্য পুরাণে স্বস্তি, বেহুলার ভেলা আলোকে সাজায়ে লক্ষিন্দরের বস্তি। সোনার গাঁয়ের সৌরভ তুমি, জুলেখা তোমার নাম, সব অপবাদ নীরবে সয়েছ পায়ে পিষে সম্মান। সতী ময়নার নদী শত শত, মেঘনার কাতরানি, লাইলির দাহ দহন বালুতে তুমি লোর চন্দ্রানী। প্রেম অভিসারে কোকাফ ছেড়েছ তুমি গুলে বাকাওয়ালি, শামারুখ তুমি বদিউজ্জামাল তুমি কর্ণফুলি। শিরির জন্য ব্যাকুল অরণ্য রোসাঙ্গের রাজপথে, হীরা মরকত পেল শওকত পদ্মাবতীর নথে। নাকফুল বেচে কত অবিচারে মলুয়ার ভালোবাসা, যমুনার ধারা ধুয়ে নিয়ে যায় স্বার্থ সর্বনাশা। বিষলক্ষার ছুরির হোমরা কি করে মেটায় সাধ, মহুয়া তোমার কংস নদীতে এ ভূমি নদের চাঁদ। কাজলে রেখার পথে নেমে গেছো চম্পাবতীর নদী, গাজীয় কালুর ধুলার হালটে চন্দ্রিমা নিরবধি। রোহিণীর ব্যথা বিঁধেছে তোমাকে সখিনার আহাজারি, বিষাদ সিন্ধু করে প্রশস্ত আত্মার জমিদারি। পথিক তুমি পথ হারায়েছ, হাজার কালের কুণ্ডলা প্রণয় ছিল পরিণয় হলো সখিনার শাড়ি ফুল তোলা। সাগর দাঁড়ির কৃষ্ণকুমারী শেষের কবিতা ধন্য, শিলং পাহাড়ে মিলে মিশে যায় লাবণ্য তুমি বন্য। নার্গিস বনে শান্ত হয়েছে বিদ্রোহী রূপকথা, আর জনমের হংস মিথুন হয়েছ স্বর্ণলতা। এই ধান খেতে তুমি পার্বতী এ মাটির রাজলক্ষ্মী, সূর্য দীঘল বাড়ি জয়গুণ রূপার উড়াল পক্ষী। নবীতুন তুমি নিথুয়া পাথারে পুরুষ ভেসেছে সাগরে, একা বিছায়েছ টুনির হৃদয় হাড় হাভাতের ঘরে। কপিলা কুসুমে পুতুলে নাচিয়ে নাও ভাসিয়েছ কামনায়, ময়নার দ্বীপে নতুন প্রদীপে দুর্গারা সরে যায়। নতুন চরের মতো মুখখানি তার সাজুর নকশি কাঁথা, শত তরঙ্গে দুলি দুলি ডাকে স্বজনের প্রেম কথা। বনলতা তুমি দারুচিনি দ্বীপে বুদ্ধে হয়েছ কঙ্কা, সোনালি কাবিনে স্বাক্ষর করে দূরে গেছে সব শঙ্কা। সুয়োরানী তুমি দুয়োরানী তুমি সাত ভাই বোন চম্পা, কিরণমালার স্বরলিপি পায় নদীদের অনুকম্পা। রাত শেষ হয় তারারা ঘুমায়, কাহিনীর নাই শেষ। শাহেরজাদি এবার অন্তত করো সব নিঃশেষ। বিউগল বাজে ছাড়বে জাহাজ বন্দরে দিন শেষ, ওগো আনোয়ারা তোমার তৃষ্ণা তবুও অনিঃশেষ। কৃষকের তুমি সোনামাখা ধান মসলিনে জামদানি, সকল কালের পুরুষে করেছ প্রণয়ের আমদানি। জ্যোৎস্নার রাতে হয়েছ প্রেমিকা, জনক করেছ কবিকে, পৃথিবীর পথে ফেরি করে কবি সেই জননীর ছবিকে। ঘুম নাই চোখে ফিরি লোকে লোকে বাংলা কবিতা সত্য, এ তোমার প্রাণ এ আমার গান স্বর্গ পাতাল মর্ত। আহা, খুব সুন্দর লাগলো স্যার, বিশেষ করে ভালো লেগেছে যখন আমার নামটা শুনতে পেয়েছি। আপনি যেমনটা বলছিলেন যে আপনার ভার্সিটি জীবন পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি অভিনয়, কবিতা আবৃত্তি এবং একই সাথে বিতর্ক নিয়ে একটা ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন এবং ধ্যান জ্ঞানী আমি বলবো। অভিনয়ের কথা যদি বলি স্যার, তানিস্লাভস্কি বা ব্রেটল বেক্ট দুজনই আসলে অভিনয়কে দুইভাবে বিশ্লেষণ করেছেন। একজন সহজ করতে বলেছেন, আর একজন ঐশ্বর্যমণ্ডিত করতে বলেছেন। আবৃত্তির ক্ষেত্রেও একটা সময় দেখা যেত যে আমরা আবৃত্তি কিন্তু অনেক ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠে বলতে পছন্দ করছি,
ভরাট গলা ছাড়া আবৃত্তি করা যাবে না এমন একটা কনসেপ্ট মাথার মধ্যে রাখছি, কিন্তু সময়ের সাথে সাথে এই বিষয়গুলো কিন্তু অনেকখানি সহজ হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। একটি জরুরি প্রশ্ন, তা হলো আবৃত্তি করতে গেলে যে একেবারে গুরুগম্ভীর একটা অবস্থা তৈরি করতে হবে কিংবা একটি কৃত্রিম ভরাট কণ্ঠস্বর করতে হবে, এই ভুল ধারণাটি 1981 সালে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি আন্দোলন করেছিলাম, ডাকসুর উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান, ডাকসুরে একটি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল, সেখানে আমি আবৃত্তি বিভাগের পরিচালক ছিলাম। আমরা এই ধারণাটি তখন থেকেই ভেঙে দিয়েছিলাম এবং নিরুৎসাহী করবার চেষ্টা করেছিলাম। আবৃত্তি মূলত কি? একটি উত্তম কথামালা, যা আপনার কর্ণ অর্থাৎ কান থেকে হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। আমি একটি ভরাট কিংবা কৃত্রিম কণ্ঠস্বরে, যা আমি সচরাচর ওইভাবে বলি না, তা করে আপনার মধ্যে একটা সন্দেহের উদ্রেক তৈরি করবার কোনো দরকার নাই। কবিতা হচ্ছে উত্তম কথামালা। উত্তম কথামালা চমৎকার করে বলাটাকেই আমি আবৃত্তি মনে করি। এবং কবিতার মধ্যে যে সমস্ত বাণী যা অর্থ বলতে চায় তাকে আপনার হৃদয়ে পৌঁছে দেয়া, এবং যা বলতে চায় না কবিতায় তাও পৌঁছে দেয়া। যেমন মনে করেন, এক্ষেত্রে আমি ছোট উদাহরণ দেব, তা হলো কবিরা কবিতা লেখেন বর্ণমালা দিয়ে, শব্দ দিয়ে। আমরা যারা আবৃত্তি চর্চা করি, আমরা কিন্তু শব্দ নিয়ে কাজ করি না, আমরা কাজ করি ধ্বনি নিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? শব্দের প্রতি আমাদের কোনো মায়া দয়া নেই। আমার কাজ হচ্ছে ধ্বনিরূপ তৈরি করা। কবি একটি শব্দ লিখেছেন, ধরেন কান্না। কান্না, এখন কান্না শুধু তার কাছে একটি বেদনার মূর্ত শব্দ। আমি আমার কণ্ঠে যখন এটাকে ধ্বনি রূপ দেব, তখন কান্না তো আমি অনেকভাবে বলতে পারি, এবং সেই কান্না আপনার কান্নাকে ছাপিয়ে আপনার হৃদয় নিঃসৃত বেদনা বাহকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত আমি যেতে পারি। এই কাজটি হচ্ছে আবৃত্তি শিল্পীর কাজ। কান্না অনেকভাবে কণ্ঠ থেকে বের করা যায়, যায় না? অবশ্যই। আধো আধো কাঁপা কাঁপা গলা, আধো আধো প্রকাশ, কিছু প্রকাশ কিংবা কিছু অপ্রকাশ, আমার কণ্ঠে বেদনা নিঃসৃত প্রকাশ, অশ্রু নিঃসৃত প্রকাশ, বহুভাবে তা সম্ভব। আমরা চেষ্টা করব এই কান্না শব্দটি আপনার হৃদয়ে আমি কতটা ধ্বনি মাধুর্য দিয়ে, কতটা ধ্বনি মাধুর্য দিয়ে ঝংকার তুলতে পারছি কিংবা পারছি না, এটি হচ্ছে মূল বিষয়। এবং এটি হচ্ছে আধুনিকতা আমি বলবো। আমার একজন প্রিয় আবৃত্তি শিল্পী, তিনি হচ্ছেন রিচার্ড বার্টন, আর একজন স্যার লরেন্স অলিভিয়ার। এই দুজন আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী। তৃতীয় প্রিয় আবৃত্তি শিল্পী হচ্ছেন কাজী সব্যসাচী, বাংলা কবিতা আবৃত্তির ক্ষেত্রে। তারা দুজন, আগের দুজন হচ্ছে ইংরেজি কবিতা আবৃত্তির ক্ষেত্রে। আমি দেখেছি যে স্যার লরেন্স অলিভিয়ার কিংবা রিচার্ড বার্টন, তারা কবিতা পড়ছেন, তারা ইংরেজি কবিতাগুলো তারা পড়ছেন, শেক্সপিয়ার তারা পড়ে যাচ্ছেন। তাদের কণ্ঠস্বরের মধ্যেই একটা ভাব প্রকাশিত হচ্ছে। এটি আধুনিকতা। তারপরে কাজী সব্যসাচীর আবৃত্তি যদি আমরা সকলেই শুনেছি, তার বিদ্রোহী কবিতার আবৃত্তি শোনেনি এরকম কোনো বাঙালি শ্রোতা মনে হয় পাওয়া যাবে না। তিনি কিন্তু, যেটাকে আমি বলবো মাইক্রোফোনিক
ভয়েসে আবৃত্তি করেন। একদম একেবারে মাইক্রোফোনকে বিবেচনায় নিয়ে তিনি আবৃত্তি করেন, কোনো চিৎকার চেঁচামেচি নাই। বিদ্রোহীর মতন কবিতা পড়ছেন, এটি একটি বীর রসের কবিতা, জি উচ্চ কণ্ঠ দাবি করে, একদম কিন্তু সেখানে তিনি ওই পরিমাণ চিৎকার করছেন না, উচ্চ স্বরে পড়ছেন। চিৎকার আর উচ্চ স্বর দুটো কিন্তু আলাদা বিষয়। জি ঝগড়ার সময় আমরা চিৎকার করি, কিন্তু আমরা কথা বলবার সময় উচ্চ স্বর প্রয়োজনে আসে, তা করি। জি ফলে আমি মনে করি যে এটাই আধুনিকতা। আমার মতন করে আমার কবিতা কিংবা আমার কথা আপনার বোধগম্য করে তোলা এবং আপনার চিন্তার খোরাক তৈরি করা। চমৎকার। স্যার, এক্ষেত্রে কি আমরা বলতেই পারি যে কবিতার চরিত্র নির্মাণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়? কারণ দেখা যাচ্ছে যে খুবই নিম্ন মধ্যবিত্ত 25 বছরের একটা যুবক যেভাবে তার প্রক্ষেপণ করবে, নিশ্চয়ই একজন জমিদার 50 ঊর্ধ্ব মানুষ সেভাবে প্রক্ষেপণ করবে না। এক্ষেত্রে কি কবিতার, আপনি যেহেতু প্রশিক্ষক সেজন্যই আসলে এটা জানার জায়গা থেকে জানতে চাইছিলাম যে এক্ষেত্রে কি আসলে চর্চার জায়গাটা আসলে এইভাবেই আগানো উচিত যে চরিত্র নির্মাণটা হওয়া উচিত বয়সের চরিত্র বা মনোজাগতিক যে বিষয়গুলো সেগুলো মিলিয়ে? এখানে আপনার কথার মধ্যে দুটো প্রশ্ন আমি পেয়েছি। জি স্যার। একটা হচ্ছে চরিত্র নির্মাণটি কোন বয়সের মানুষ কেমন করবে। যারা শিশুতোষ তারা, তাদের চিন্তা চেতনার একটি স্তর আছে, সে তার মতন করেই কবিতা নির্মাণ করবে, কবিতা বেছে নেবে এবং তার মতো করেই সে প্রকাশ করবে। আর একজন মধ্যবয়সী প্রজ্ঞাবান মানুষ কিংবা বয়সের অভিজ্ঞতায় ঋদ্ধ একজন মানুষ, তার চিন্তা চেতনা আলাদা হবে। আমি বলবো জ্ঞান এবং অভিজ্ঞতা এটি হচ্ছে কবিতা নির্মাণের, আবৃত্তি নির্মাণের ক্ষেত্রে একটি বড় সূচক। এই জি স্যার, আমরা একটা আবৃত্তি শুনে নিই, তারপর আবার অনেক কিছু জানতে চাইবো। এবার কি ঠিক শুনবো আছে, স্যার? এবার আমরা শুনবো আমাদের সকলেরই প্রিয় কবি জসিমউদ্দিন, বাহ, ছোট একটি কবিতা, জি প্রতিদান। প্রতিদান, কবি জসিম উদ্দিন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। পছন্দের একটি কবিতা, অনেক ধন্যবাদ স্যার। এমনিতেই আমরা কথা বলছিলাম যে আবৃত্তির সময় আসলে এখন আর ওই আরোপিত একটা কণ্ঠ কিংবা ভরাট কণ্ঠের প্রয়োজন নেই, তবে চর্চার তো প্রয়োজন। আমার কণ্ঠ, এক একজনের কণ্ঠ এক এক রকম হতে পারে, সেটাকে কিভাবে আসলে চর্চা করা যেতে পারে, বা শুধু আবৃত্তি বলবো না, হয়তো কেউ একজন সুন্দর করে কথা বলতে চাইছে বা শুদ্ধভাবে কথা বলতে চাইছে, একজন সাধারণ মানুষই যদি তার কণ্ঠ চর্চা করতে চায়, সেটা কিভাবে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের বলতেন, তোমরা তোমাদের সন্তানদের কবিতা পড়া শেখাও। আচ্ছা। কবিতা পড়লে কণ্ঠস্বর মধুর হবে, উচ্চারণ সুন্দর হবে। বাহ। এটি একটি বিখ্যাত হাদিস। আপনারা জানেন, সবাই আমরা জানি যে কোরাইশ বংশে হাশমি গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যেই গোত্রের মানুষ সবচেয়ে বিশুদ্ধভাবে আরবি ভাষায় কথা বলতেন। বাহ। এখন যেটা আপনারা বলছেন যে শেখানোর পদ্ধতিটি কেমন হবে, আমরা আগে উচ্চারণের নিয়মগুলো জানব। দেখেন, উচ্চারণের কিন্তু এটা একেবারে বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান আছে। কোন শব্দের কেমন উচ্চারণ হবে এটি আমাদের জানতে হবে। তা জানার আগে আমাদের জানতে হবে বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়। আমাদের মূল যেটা গলদ তৈরি হয় কিন্তু বর্ণমালা আমরা ঠিক করে পড়া শিখি নাই, স্কুলে আমাদেরকে শেখানো হয় নাই। জি। যে কারণে দেখেন, ব একটা হচ্ছে ব, আরেকটা হচ্ছে ভ। ভ। দুটোই ওষ্ঠবর্ণ, একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। জি। এই তো দেখবেন স্কুলে মফস্বলে বড় ব আর ছোট ব পড়ানো হয়। ছোট ব হচ্ছে ব আর বড় ব হচ্ছে ভ। আচ্ছা। অথচ ওটা কিন্তু মহাপ্রাণ, এটা হবে ভ। বড় করে বাতাস, বেশি বাতাস নিয়ে ছেড়ে দেওয়া, জি। ভ, প্রলম্বিত করা, ভ। এটি না শেখানোর কারণে তারা যখন বড় হয়ে ভাই বলে তখন ভাই হয়ে যায় বাই। বাই। হয়তো বোন যখন বলবে বোন হয়ে যায় আবার ভন। জি। এই যে পার্থক্যগুলো, বর্ণ বিচ্যুতি হ্যাঁ। ঘটে তা হচ্ছে তার না জানার কারণে। আমরা চাইব স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চারণের জন্য আলাদা শিক্ষক নিয়োগ করা দরকার। কারণ যারা বাংলা পড়ান তারা কিন্তু ভালো উচ্চারণ জানেন না, আপনি দেখবেন। এমনকি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ওখানে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যে সমস্ত শিক্ষক পড়ান জি। তারাও ভালো করে বাংলা বলতে পারেন না। আমি অবশ্য বাংলা বিভাগের ছাত্র ছিলাম না, আমি ছিলাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছাত্র। তারাও এটা পারেন না। না পারার কারণ কি? তারা ওই আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসতে পারেন নাই। ফলে এটি উচ্চারণ শৈলী শেখানো দরকার, বর্ণমালা শেখানো দরকার। এগুলো শিখলে এবং সচেতনতা তৈরি করা দরকার। এখন কেউ বলল যে আমি তো আবৃত্তি করব না, আমি অভিনয়ও করি না, বিতর্কও করব না, আমি স্রেফ চাকরি করব, একটি সরকারি চাকরি পেলে ভালো, কিংবা কোনো কর্পোরেট হাউসে কোথাও চাকরি করব। কিন্তু সেখানেও তো তার বিশুদ্ধ উচ্চারণ জানা দরকার। অবশ্যই। কারণ একজন অফিসার হিসেবে আপনি তো প্রতিনিয়ত কথা বলেন আপনার কলিগদের কিন্তু সঙ্গে। স্যার, একটা হলো আমি উচ্চারণ ঠিক মতো শিখবো, শুদ্ধভাবে কথা বলবো, কিন্তু হয়তো একজন শিল্পী হতে চায়, সে আবৃত্তি শিল্পী হতে চায়, তার কণ্ঠটা হয়তো অতটা ভালো না, সে কি তার কণ্ঠের চর্চা করে বা সেই জায়গাটায় এনে কি আবৃত্তি করতে পারবে? পারবে। দেখেন, কণ্ঠস্বর আমার ইচ্ছা অনিচ্ছায় সৃষ্টি হয়নি, এটা আমার রব কিংবা আমাদের স্রষ্টা সৃষ্টি করেছেন। একদমই। আমি চর্চা করে, সরগম করে প্রতিনিয়ত তাকে আরেকটু মাধুর্য দিতে পারি, আচ্ছা, আরেকটু পরিশীলিত করতে পারি। কিন্তু এই যে মধুময় করবার যে ব্যাপারটি কণ্ঠস্বর, এটি কিন্তু আপনার প্রচেষ্টার অংশ। আচ্ছা, মধুময়, জি। কেমন করে কথা বললে সেটা আপনার হৃদয় স্পর্শ করবে, মধুময় হবে, তা কিন্তু আপনার চর্চা। আচ্ছা। আপনি প্রতিনিয়ত যদি আমরা চিৎকার করি, প্রতিনিয়ত আমরা উচ্চস্বরে কথা বলি, হ্যাঁ, তাহলে দেখা যাবে একটি পর্যায়ে কণ্ঠস্বরও অমন হয়ে গেছে।
একদমই তাই স্যার। স্যার আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদম শেষ দিকে, আপনার কাছে একটি কবিতা শুনবো এবং একদম শেষে একটি প্রশ্ন করতে চাই, যেটা আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনার সাথে গল্প করছিলাম। আপনি বলছিলেন যে পৃষ্ঠপোষকতা দরকার। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে বাংলাদেশের ২০ কোটি মানুষের জন্য এত আবৃত্তি প্রশিক্ষক আছেন কিনা, ২০০ জন বা ৪০০ জন আছেন কিনা এরকমটা। আপনি বলেছিলেন যে এখানেই একটা পৃষ্ঠপোষকতা দরকার। কি ধরনের পৃষ্ঠপোষকতা দরকার? যেমন সেটা মনে শুনে করেন কবিতা আমরা শুনবো। যারা কাজ করি জি শুদ্ধ উচ্চারণ চর্চা নিয়ে, জি আমাদের মূল কাজটি কিন্তু শুদ্ধ উচ্চারণ চর্চা, প্রমিত ভাষার চর্চা। আমরা যারা এটা করি আমরা কিন্তু স্বইচ্ছায় করছি। জি এটার জন্য কোনো আমাদের প্রণোদনা নেই, সরকারি পৃষ্ঠপোষকতা নেই, কিংবা কোনো সরকারি ধন্যবাদও নেই। আমরা এটা নিজস্ব চেষ্টায় করছি, আমাদের জাতির প্রয়োজনে করছি। সরকার যদি, আমাদের শিক্ষা মন্ত্রণালয় যদি এই চেষ্টাটি করেন যে না আমরা বিশুদ্ধ উচ্চারণ শিল্পী তৈরি করব, যারা এখন আছেন তাদেরকে দিয়ে আমরা শেখাবো, এটি একটি কোর্স হবে, 1 বছর মেয়াদী একটি কোর্স হবে, তাহলে কিন্তু সম্ভব। এই কাজটি তো ব্যক্তিগত উদ্যোগে করা সম্ভব না, রাষ্ট্রীয় আনুকূল্য দরকার আছে। চমৎকার স্যার। সেই ছোট থেকে আবৃত্তিকে ভালোবেসেছেন, এখন অবধি ভালোবেসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ব্যক্তিগত জীবনেও একজন আবৃত্তি শিল্পীকেই আপনার জীবন সঙ্গিনী করে নিয়েছেন। সেটাও মনে হয় ভীষণ ভালো লাগার, কারণ আলোচনা বা নিজেদের কথাগুলো বোধহয় সেরকমই হয়। শেষের দিকে এসেছি স্যার, একটা কবিতা শুনতে শুনতে আমাদের আজকের আয়োজন শেষ যেহেতু করব। সময় অল্প, আমি কবিতা এক জীবনে কি আর এমন, কবি মতিন রায়হান। আমি যদি রোদ ধরতাম তুমি বলতে পাপ, সত্যি বলি তরবারি নও তুমি ছিলে এক খাপ। আমি যদি মিথ্যা মিথ্যি তুমি তবে শ্যাওলা ধরা সিঁড়ি, পিছলে পড়ার সেই নিয়তি জানত গুহাগিরি। আমি যখন রং তুলিতে তোমার তখন দীর্ঘ টানা ঘুম, তখন আমি স্বপ্ন পুরুষ তোমার আগুন পুড়ছে দেখি রোম। আমার যখন সত্যি সত্যি তোমার তখন না না, তোমার ঘরে আমার বিনার নিত্য ছিল গানা। আমি যখন পুষ্প ছুঁতাম তুমি বলতে কাঁটা, আমি তখন পথের মানুষ চাল চুলোহীন অন্তবিহীন হাঁটা। আমি না হয় অতি তুচ্ছ ছেলের হাতের মোয়া, তাই কি তুমি আড়াল মানুষ মিথ্যে ধরা ছোঁয়া। আমি যদি ডাকতাম রাত তুমি হাঁকতে ভোর, কি আর এমন এক জীবনে এইটুকুই ফাঁক তুচ্ছ কিছু ঘোর। চমৎকার স্যার, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। আপনারা দুজন ভালো থাকুন এবং মাছরাঙা টেলিভিশন আমাকে যে অনুগ্রহ করে ডেকেছেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা এবং সালাম পেশ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখলেন, আল্লাহ ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।